রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশকে শক্তিশালী ভিতে দাঁড় করাতে চায় সরকার। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের মাসিক ভাতার উদ্বোধন। বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই। রাত থেকে গণপরিবহনে থাকছে না রেশনিং, জানালেন সড়ক মন্ত্রী। খুলনায় ডিপো থেকে তেল নেয়া বন্ধ করল পরিবেশকরা, রাজশাহীতেও বন্ধের হুঁশিয়ারি। ইরানের তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন জ্বালানি অবকাঠামো ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি তেহরানের। দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তির ঈদ যাত্রা। সড়কে নেই যানবাহনের চাপ, টার্মিনালে চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ফিটনেসবিহীন যান বন্ধে কঠোর সরকার। ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে শপিং মল। শেষের দিকে বিক্রি কয়েক গুণ বাড়ায় খুশি বিক্রেতারা। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপর সরকার দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ইমাম, মুয়াজ্জিন সহ অন্য উপাসনালয়গুলোর ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার উদ্বোধনীতে তিনি একথা বলেন। কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি সহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সাব্বির রোজের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধবিহারের ধর্মীয় গুরু সহ উপাসনালয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১৭,০০০ জনকে মাসিক ভাতার আওতায় আনল সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, ধর্মীয় যাজক সহ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সংশ্লিষ্টরা। হিসাবে ৪,৯০৮টি মসজিদ, ৪ অর্থ বছরে ধাপে ধাপে সারা দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা হবে। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক করে গড়ে তোলার কাজ করছে সরকার। যত প্রতিশ্রুতি শুধু নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে, একটি প্রগতিশীল বাংলাদেশকে, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের নেতা সঠিকভাবেই নেতৃত্ব দেবেন। ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ভাতার চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশকে শক্তিশালী ভিতে দাঁড় করাতে চায় সরকার। নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৬ই মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি এবং ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মসজিদের ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ ও খাদেম ২,০০০ টাকা করে সম্মানী পাচ্ছেন। আর মন্দিরের পুরোহিত ৩,০০০, সেবায়েত ৩,০০০, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫,০০০, উপাধ্যক্ষ ৩,০০০, গির্জার যাজক ৫,০০০ এবং সহকারী যাজক পাচ্ছেন ৩,০০০ টাকা। সাব্বির রোজ, এখন, ঢাকা। ডিপো থেকে জ্বালানি তেল কম পাওয়ায় তেল উত্তোলন বন্ধ রেখেছে খুলনার পেট্রোল পাম্প মালিকরা। সকাল থেকেই ডিপোর সামনে লরি থাকলেও তেল উত্তোলন করছে না। চাহিদা অনুযায়ী সরবরাহ করা না হলে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মেঘনার ডিপোর সামনে থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। রামিম, জানাবেন জ্বালানি তেল পরিবেশকরা সমিতির নেতারা কি বলছেন আর সমস্যা সমাধানে কোনো উদ্যোগ চোখে পড়ল কিনা?
উজ্জ্বল, সকাল থেকেই একই রকম অবস্থা কিন্তু এখনো পর্যন্ত ডিপোগুলোর সামনে। আমি এই মুহূর্তে মেঘনা যে ডিপোর সামনে রয়েছি, এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই যে ট্রাকগুলো এখানে রাখা ছিল, তেলবাহী ট্রাক, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রাখা রয়েছে, কিন্তু কোনো ট্রাকে কিন্তু এখনো পর্যন্ত কোনো তেল এখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়নি। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে দুপুরে কিন্তু এখানকার যে তেল পরিবেশক সমিতি এবং পাম্প মালিক সমিতির যারা সদস্যরা রয়েছেন তারা এখানে কিন্তু মিটিং করেছেন এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু তাদের যে পরিমাণ তেল প্রয়োজন সেই পরিমাণ তেল কিন্তু ডিপোগুলো দিচ্ছে না, আর সেই কারণে কিন্তু তারা সকাল থেকে তেল উত্তোলন করা বন্ধ করে রেখেছে। এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে প্রতিদিন কিন্তু তাদের 3,60,000 লিটার তেল এই খুলনার যে পদ্মা, মেঘনা এবং যমুনা যে ডিপো রয়েছে তিনটি, সেই ডিপো থেকে দেওয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের 16টি জেলা কিন্তু এতে কভার করা হয়, তবে সেই তেলে কিন্তু তারা পেরে উঠছে না পাম্প মালিকের যারা রয়েছেন তারা। ঠিক সে কারণেই কিন্তু তারা তাদের এই যে দাবি, সে দাবি কিন্তু তুলে ধরেছেন। তারা বলছেন যে 5 লক্ষ লিটার তেল যদি তাদের দেওয়া হয় প্রতিদিন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে সমস্যা রয়েছে সেটি কিছুটা হলেও সমাধান করতে পারবেন, তবে তা দিয়েও কিন্তু পুরোপুরি তাদের যে সমস্যা সেটি সমাধান করা হবে না। সব মিলিয়ে বললে চলে যে খুলনায় যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোর অস্থিরতা কিন্তু এখনও পর্যন্ত কাটেনি। কোনো জায়গায় অকটেন পাওয়া গেলে পেট্রোল পাওয়া যাচ্ছে না, পেট্রোল পাওয়া গেলে ডিজেল পাওয়া যাচ্ছে না, এভাবেই কিন্তু অস্থিরতা চলছে এবং রেশনিং পদ্ধতিতেই তেল দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে পেট্রোল পাম্পের সবশেষ খবর। রামিম চৌধুরী জানাচ্ছিলেন বিস্তারিত। দিকে সরবরাহ স্বাভাবিক না হলে সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী জেলা পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক সমিতি। নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন রাকিবুল ইসলাম। রাকিব, নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে কিনা কি বলছেন সংশ্লিষ্টরা? উজ্জ্বল, এখন পর্যন্ত আসলে যে পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশন তারা যে দুপুরে বৈঠক করেছে, সেই বৈঠকে আমরা দেখছিলাম যে এক একজন নানানভাবে উদ্বেগ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে আসলে যে পরিমাণ তেল সরবরাহের কথা, অর্থাৎ 75% রাজশাহী অঞ্চলে 50টি পাম্প এবং 10টি এজেন্টকে এই তেল সরবরাহ করার কথা সরকারিভাবে, তবে তারা প্রত্যেক দিন প্রায় 40% কম তেল পাচ্ছেন, যার কারণে সপ্তাহে যে পরিমাণ আসলে তেলের প্রয়োজন তাদের বিক্রি হয় সেই পরিমাণ আসলে তেল পাচ্ছেন না। তারা বলছেন যে প্রত্যেক সপ্তাহে তারা প্রায় 9,000 লিটার তেল বাঘাবাড়ি থেকে উত্তোলন করেন, তবে এক্ষেত্রে 4,000 লিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে, তার বেশি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে তেলের সংকট সেটি আসলে কাটিয়ে ওঠা সম্ভব নয় এবং প্রত্যেক দিন এই কারণে পাম্পগুলো নিয়ে ভিড় বাড়ছে, হট্টগোল বাড়ছে যারা ক্রেতা আছেন তারা, এবং যখন এই সরবরাহ সংকটে পড়ছেন বন্ধ থাকার সময় কিন্তু নানা ধরনের রোশনালয়ে পড়তে হচ্ছে আসলে পাম্প মালিকদের। তারা যেই দাবিতে আসলে বলছেন যে তারা আসলে আগামীতে বন্ধ রাখবেন। সুতরাং এটি সহজে আসলে উত্তরণ সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত সরকারি সিদ্ধান্ত মতে বাঘাবাড়ি থেকে এই রাজশাহী অঞ্চলে 50টি পাম্প এবং 10টি যে এজেন্ট রয়েছে তাদেরকে যে পরিমাণ তেল সরবরাহের কথা সেটি আসলে সরবরাহ করা হয়। তারা দাবি করেছেন যে রোববারের মধ্যে তারা বিভাগীয় কমিশনারকে বিষয়টি জানাবেন এবং লিখিতভাবে 8টি দফা তারা সেখানে উল্লেখ করবেন, এবং এই 8টি দফার ক্ষেত্রে তেলগুলো কিভাবে রোস্টার অনুযায়ী বিক্রি করা হয় এবং এই পাম্পে কিন্তু আসলে নিরাপত্তাজনিত কিছু প্রসঙ্গ আসলে তারা তুলেছেন, যে আসলে নিরাপত্তাহীনতায় নানান সময় নানান জন আসলে বিভিন্ন দাবিতে বিভিন্ন পরিচয়ে তেল কিনতে আসছেন এবং এই তেল কিনতে আসার ফলে মালিকরা আসলে বিপদে পড়ছেন এবং অন্যান্যদেরকে দিতে পারছেন না, যার কারণে তারা এখানে নিরাপত্তা প্রত্যাশা করছে। তো উজ্জ্বল, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। রাকিবুল হাসান জানাচ্ছিলেন বিস্তারিত রাজশাহী থেকে। ঈদযাত্রার দ্বিতীয় দিনের ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে অধিকাংশ ট্রেনেই সময় মতো ছেড়ে গেল, কিছু কিছু ট্রেন 20 মিনিট পর্যন্ত দেরিতে ছেড়েছে। এদিকে মহাসড়কেও স্বস্তিতে ঈদযাত্রা করছেন নগরবাসী। আর জানাচ্ছেন আফজাল হোসেন। হুইসেল বাজিয়ে সামনে গড়াচ্ছে ট্রেন। কামরার ভেতরে বসে বাড়ি ফেরার স্বপ্নে বিভোর শিশু থেকে বৃদ্ধ সবাই। এই দিনটির জন্য বছর জুড়ে অপেক্ষা করেন ঢাকাবাসী। নিজ আঙিনায় চেনা মানুষের সাথে ঈদের মুহূর্তগুলো রঙিন করার প্রত্যাশা তাদের। নানু বাড়ি, দাদু বাড়ি ঈদ করবো, অনেক মজা হবে। আমি যাচ্ছি আমার নানু বাসায়। ট্রেন দিয়ে যাওয়াটা এটা অনেক সৌভাগ্যের বিষয়, আরেকটা ঈদের মতো। তো বাড়িতে সবার সাথে ঈদ করবো, কষ্ট থাকবে না। সন্তানের আনন্দে নিজেদের আনন্দ খুঁজে পান বাবা মায়েরা। ঈদের ছুটিতে পরিবারের কাছে ছুটে যান অন্যান্য ধর্মাবলম্বীরাও। ঘোরার জন্যই যাচ্ছি, ছুটি তো সহজে পাওয়া হয় না। অনেক ভালো লাগতেছে, বাড়িতে দিদি ফার্স্ট টাইম আমার বাচ্চাকে নিয়ে বাবা মার সঙ্গে ঈদ করবে, নানা নানি। অনেক ভালো লাগে, বাড়িতে আরো আসছে সবাই, বাচ্চা কাচ্চা সবার সাথে একসাথে ঈদ করবো, সবার সাথে দেখা হবে একসাথে, খুব ভালো লাগছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ঈদের ট্রেন যাত্রার দ্বিতীয় দিনে এসে বেশ কয়েকটি ট্রেন 15 থেকে 20 মিনিট দেরিতে ছেড়েছে, তবে শিডিউল বিপর্যয় হবে না।
আর 16 মাস থেকে চলবে বিশেষ ট্রেন। আশা করছি যে আগামীকাল থেকে এই ট্রেনগুলো রাইট টাইম ছেড়ে যাবে। এই ট্রেনগুলো আজকে যে যখন ফিরে আসবে তখন আমরা পর্যাপ্ত সময় হাতে পাবো। আশা করছি আগামীকাল থেকে রাইট টাইম ছেড়ে যাবে। গুরুত্বপূর্ণ বেশ কিছু ট্রেনে এক্সট্রা কোচ সংযোজন করা হয়েছে। পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল দুই অঞ্চলের ট্রেনেই সংযুক্ত করা হয়েছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের তেমন ভিড় নেই, বেশিরভাগ বাস সময় মতো ছেড়েছে। কিছু বাসে ডিসকাউন্ট দিয়েও যাত্রী মিলছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া নেই কোনো জ্বালানি সংকট, মহাসড়কগুলোতে যানবাহনের তেমন চাপ নেই। এদিকে ডিএমপি কমিশনার যাত্রীদের থেকে বেশি ভাড়া আদায় করা এবং টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে, এবং এখানে বাসের শিডিউল, কোন বাসটা কখন ছাড়বে জানাইতে হবে। যদি কোনো কারণে দেরি হয় সেটা প্যাসেঞ্জারদের জানাতে হবে। তবে 2-3 দিনের মধ্যে যাত্রী বাড়বে বলে আশা করছেন বাস মালিক শ্রমিকরা। আফজাল হোসেন, এখন, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আজ রাত থেকে দূরপাল্লা সহ সব গণপরিবহন রেশনিং ছাড়াই চাহিদা মাফিক তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাস স্ট্যান্ড পরিদর্শনে এসে একথা বলেন মন্ত্রী। ব্যবস্থাপনা যা নেওয়া হয়েছে যথেষ্ট বলে আমরা মনে করছি। সড়কে বাস স্ট্যান্ডে যখন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে। আমাদের বিআরটিএর থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইনশৃঙ্খলা। ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকপক্ষকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে মহানগরীর শাহী ঈদগাহ পরিদর্শন শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন শিগগিরই সব কারখানার শ্রমিকরা বেতন ভাতা পেয়ে যাবেন। মালিকপক্ষ করতেছে, বিজিএমই বিকেএমই করতেছে, আর কিছু আছে সাবলেট নিছে, ওই মালিক বলা গেছে সাবলেট নিছে। এগুলা তো বিজিএমিরও সদস্য না, বিকেএমিরও সদস্য না। তো এরা ছোটোখাটো যেটা এগুলো আমাদের জেলা প্রশাসনগুলা দেখতেছে। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকারের অধীনে শ্রমিকরা অন্ততকে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়িতে যায়। রাজনৈতিক মতবিরোধের নামে যে মব কালচার দেশে শুরু হয়েছে তা থেকে বেরিয়ে আসার উপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। পাশাপাশি মব সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, আবু সালে, প্রয়াত জাদু মিয়ার মেয়ে রুটা রহমান সহ আরও অনেকে। বিরোধী পক্ষকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, নির্বাচনকে প্রলম্বিত করার মধ্য দিয়ে একটি মহল দেশের গণতন্ত্রকেই দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দিল্লি ও পিন্ডির প্রতি অন্যদের মোহ ভেঙেছে বলেও মন্তব্য করেন তিনি। মশিউর রহমান জাদিমুয়ের মতো নেতাই কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে সাথে নিয়ে। শহীদ জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে ঘিরে বাংলাদেশের যে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল তখন, সেই ধারাবাহিকতাতেই যদি বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির আবার এক নতুন যাত্রা তৈরি করা যায়, তাহলেই কেবলমাত্র জাতি তার হারানো পথ থেকে সঠিক পথে আবার দাঁড়াতে পারবে। কাল পর্দা নামছে অমর একুশে বইমেলার। শেষ মুহূর্তেও তেমন একটা ভিড় নেই মেলায়। লেখক প্রকাশকরা বলছেন এবারের মেলায় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন তারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। জানাবেন শেষ মুহূর্তে বিক্রি কিছুটা কি বাড়লো কিনা, আর কি বলছেন লেখক প্রকাশকরা? উজ্জ্বল, 18 দিনের এই অমর একুশে বইমেলা 2026-এর আজকে হচ্ছে শেষ দিনের আগের দিন। আমরা জানি যে শুক্রবার গতকাল রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিও হয়েছে। সেই জন্যই কিন্তু বইমেলা ক্ষতিগ্রস্ত। যেমনটা আপনি বলছিলেন যে বিক্রি কমেছে, বিক্রি তো অবশ্যই কমেছে, সেই সাথে যে বইমেলার একটা শোভা ছিল সেই শোভাটাও কিন্তু শেষ মুহূর্তে একটু বিপর্যয়ের মুখে পড়েছিল এই শিলাবৃষ্টির কারণে। আর যেটা আমরা যেমনটা জানি যে প্রতি শুক্র এবং শনিবার সকালে শিশু প্রহর থাকে, শিশুদের জন্য বিশেষ একটি আয়োজনের ব্যবস্থা থাকে প্রতিবার, যেটা সিসিমপুর হিসেবে
পরিবেশিত হয়েছে। এবার কিন্তু সেখানে কাকতাড়ুয়ার পাপের শো এবং বায়োস্কোপ দেখানো হয়েছে। কিন্তু আজকের দিনে যেমন কালকের মতো হওয়ার কথা ছিল, আজকে ছোট ছোট যে ক্ষুদে পাঠকরা রয়েছে এবং যারা আসলে বইয়ের সাথে পরিচিত হতে, শিক্ষা এবং আমাদের যেসব ভাষা সংস্কৃতির সাথে পরিচিত হতে তাদের অভিভাবকরা নিয়ে আসে, সেই জায়গাটায় কিন্তু আজকে কিছুটা সংকট দেখা গিয়েছে। কেননা পুরো বইমেলায় কিন্তু গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, মানুষজনের স্টলগুলোর বই নষ্ট হয়ে গেছে, বেশিরভাগই বই বিক্রির অযোগ্য হয়ে পড়েছে। সকাল থেকে যেমন বই শুকানো থেকে নানান কার্যক্রম ছিল, সেই সাথে যে শিশুদের পাপেট শোগুলো কিন্তু বিদ্যুতের কারণে চালানো যাচ্ছে না। কিন্তু শেষ মুহূর্তে অনেক চেষ্টা করে কোনো রকম চালানো হলেও মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে শিশুরা কিন্তু সেটা উপভোগ করেছে, এই অভিভাবকরা সে উচ্ছ্বাসটা প্রকাশ করেছে। যেমনটা জানি যে আগামীকাল শেষ হতে যাচ্ছে বইমেলা, অমর একুশে বইমেলা 2026। সংশ্লিষ্ট সকলের পাঠক, বিক্রেতা, ক্রেতা সকলের দাবি যে আগামী বইমেলা যেন আরও সুন্দর এবং পরিবেশ বান্ধব হয়। এই ছিল আমার কাছে উজ্জ্বল। মাহফুজা বৃষ্টি জানাচ্ছিলেন বইমেলা থেকে। শেষ মুহূর্তে কেনাকাটা জমে উঠেছে রাজধানীর ফুটপাথ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন শপিং মল এবং বিপণী বিতানে। নিয়ে আরও জানাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত আছেন মেহেরিন আনি। আনি, জানাবেন এবার পোশাকে কি কি নতুনত্ব এলো আর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? উজ্জ্বল, পোশাকের ক্ষেত্রে যদি বলি, যেহেতু এবার ঈদ অনেকটা গরমে পড়ছে, তো সেই জায়গা থেকে ক্রেতারা যারা আছেন তারা অনেকটা সুতি কাপড় এবং কিছুটা আরামদায়ক যেসব পোশাকগুলো রয়েছে সেই কাপড়ের দিকে ঝুঁকছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন আছি বসুন্ধরা সিটির একটি বুটিক হাউস দেশি দশে। সেখানে কিন্তু যে বুটিক হাউসগুলো রয়েছে, অনেকগুলো বুটিক হাউস এখানে রয়েছে, যেখানে সুতি কাপড়ের পাশাপাশি নানা বাটিকের এবং বুটিক্সের নিজস্ব ডিজাইন এবং দেশীয় যেসব ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনের কিন্তু ক্রেতারা এখানে কিনছেন এবং দেখছেন। এবং সকাল থেকে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু ঈদের আর বেশ কয়েকদিন বাকি আছে, খুব বেশি একটা সময় বাকি নেই। এবং শেষ সপ্তাহের দিকে এসে এই সাপ্তাহিক ছুটিতে অনেকেই আসছেন মার্কেটগুলোতে এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। এবং আগে যেটি হয়েছে যে আগে যারা আসলে কেনাকাটা করতে আসতো তারা আসলে দেখতো, কিন্তু এখন শেষ সময় এসে আসলে সবাই চাচ্ছে যে পরিবারের সকল সদস্যের জন্য দ্রুত কেনাকাটা করে সেই ঈদের কেনাকাটা শেষ করতে। এবং যারা আসলে ক্রেতারা আছেন তারা বলছেন যে এবারের ঈদে আসলে যদি দরদামের কথা বলি, যে দরদামের বেলায় দেখা যাচ্ছে যে আগের বছরের থেকে এবছরের দাম অনেকটা কম বলে ক্রেতারা জানিয়েছেন। এবং যেটি আসলে আছে সেটি আসলে সাধ্যের মধ্যেই আছে। আর বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন শেষের দিকে, তো সেই জায়গা থেকে আগের থেকে বিক্রি অনেকটাই বেড়েছে এবং তাদের যে পোশাকগুলো রয়েছে, দেশীয় পোশাকের কথা বলি, সেই পোশাকগুলো আসলে অনেকটা বেশি চলছে। কেননা আপনাকে একটু আগেই বললাম যে যেহেতু গরমের মধ্যে ঈদ এবার, তো সেই জায়গা থেকে সেই কথা চিন্তা করে ক্রেতারা কিন্তু একটু আরামদায়ক পোশাক কিনছেন। এবং বিক্রেতারা বলছেন যে তাদের এই বিক্রি কিন্তু একদম যে চাঁদ রাত আছে সেই চাঁদ রাতের মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের এই বিক্রি বাট্টা চলবে। এবং এরপরই কিন্তু তারা আসলে বলছেন যে যেহেতু আগে কেনাকাটা অনেকটাই কম ছিল, তবে এখন শেষ মুহূর্তে এসে কেনাকাটা অনেকটাই বেড়েছে। এবং তারা বলছেন যে শিশুদের যে পোশাকগুলো রয়েছে সেই পোশাকগুলো শেষ মুহূর্তে এসে সব থেকে বেশি বিক্রি হচ্ছে। এবং শিশুদের পোশাকের বেলায় দেখা যাচ্ছে যে যারা আসলে বাবা মা আছেন তারা অনেকটা আরামদায়ক এবং স্বস্তি দেয় এরকম পোশাকই তারা দেখছেন। পরিবারের অন্যান্য সদস্যদের পোশাকও কিন্তু আসলে ক্রেতারা যারা আছেন তারা কিনছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার সবশেষ। মেহেরিন জানাচ্ছিলেন বিস্তারিত। ঈদে নিজেকে সাজাতে প্রসাধনীর বাজারে ভিড় নারীদের। মান ভালো এবং দাম সাশ্রয়ী হওয়ায় বিদেশি ব্র্যান্ডকে ছাপিয়ে ক্রেতাদের মন জয় করে নিয়েছে দেশীয় প্রসাধনী। বিক্রি বেড়েছে কয়েক গুণ। আরও জানাচ্ছেন হাজারা শিউলি। নগরীর বিপণী বিতানগুলোতে প্রসাধনীর বিক্রি এখন তুঙ্গে। সারা বছর মেহেদির চাহিদা থাকলেও ঈদের সময় বিক্রি বাড়ে কয়েক গুণ। একসময় বিদেশি ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও মান ভালো ও দামে কম হওয়ায় এখন ক্রেতারা দেশীয় ব্র্যান্ডের মেহেদি ও প্রসাধনীর দিকে ঝুঁকছেন। মেহেদি চলতেছে মমতাজটাই একটু বেশি। আমাদের অন্যান্য বছরের চাইতে এবছর মানুষের গ্রাহকের চাহিদা বেড়ে গেছে। ন্যাচারাল কালারের কারণে অর্গানিক মেহেদির চাহিদা বেশি। এক্ষেত্রে মমতাজের মেহেদি ক্রেতাদের মন জয় করেছে। আমাদের দেশে প্রোডাক্ট মমতাজেরও যথেষ্ট প্রোডাক্ট আছে। এটার কালারটা খুবই ন্যাচারাল, ভালো লাগে হাতের মধ্যে। ঈদ যতই ঘনিয়ে আসবে বিক্রিও তত বাড়বে, প্রত্যাশা পরিবেশক ও বিক্রেতাদের। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। ঈদ ঘিরে খাতুনগঞ্জে 60 থেকে 70% বেড়েছে মশলার চাহিদা।
বাদাম, কিশমিশ, এলাচের পাশাপাশি হালিম আর মেজবানি মশলার চাহিদাও বেড়েছে কয়েক গুণ। বিক্রেতারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রথম দিকে কিছু মশলার দাম বাড়লেও আবার তা স্বাভাবিক হতে শুরু করেছে। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। যে কোনো উৎসবেই চাহিদা বাড়ে মশলার। ঈদে সেমাই, বিরিয়ানি, হালিম আর মিষ্টান্নের নানা পদে লাগে আলু বোখারা, কিশমিশ, বাদাম সহ নানা মশলা। তাই কয়েকদিন পর বড় ধর্মীয় উৎসব ঘিরে খাতুনগঞ্জের মশলার বাজার এখন জমজমাট। বিক্রেতারা জানান, কিশমিশ, হরেক রকম বাদাম, দারুচিনি, তেজপাতা সহ হালিম ও মেজবানি মশলার চাহিদাই সবচেয়ে বেশি। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় জুড়েই থাকে মশলা পণ্যের চাহিদা। বছরের অন্য সময়ের চেয়ে এ সময়ে চাহিদা বাড়ে 60 থেকে 70%। দেশি মরিচ মার খাইছি, 60 টাকার আমার একটা মরিচ আছে, ওটা মার খাইছি। এই কারণে বাজার একটু 10 টাকা 20 টাকা আছে বেশি। ফসল কমিছে, এবার আরো বৃদ্ধি হওয়ার প্রবণতা বেশি। এরই মধ্যে বেশ কিছু মশলার দাম যেমন বেড়েছে তেমনি কমেছেও। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে বেড়েছে লবঙ্গ, জায়ফল, পেস্তা বাদাম, চীনা বাদামের দাম। কেজিতে 10 থেকে 150 টাকা কমেছে হলুদ, মরিচ, জিরা, এলাচ ও ধনিয়ার দাম। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যেহেতু কিশমিশ একটু বাজারটা বাড়তি, আলু বোখরার বাজারটা বাড়তি, সেগুলো আরও মানে বাড়তি চাপের মধ্যে আছে। গেল মাসে নির্বাচনের কারণে স্থবির ছিল খাতুনগঞ্জ। এতে বাজারে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়। এছাড়া যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা কিছু মশলার দাম বাড়লেও এখন আবার তা কমেছে। কিছু মশলার দাম কমেছে, আবার কিছু মশলার দাম বেড়েছে। যেমন আমাদের হলুদের দাম রমজানের আগে থেকে কমা শুরু করেছে। দেশে প্রায় 20টি দেশ থেকে নানা ধরনের মশলা আমদানি হয়। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সবশেষ অর্থবছরে দেশে প্রায় $459 মিলিয়ন মশলা আমদানি হয়েছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারখ দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় বোমা হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ক্রাউন জুয়েল খ্যাত দ্বীপটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের সামরিক অবকাঠামো। আর ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়েছে, জ্বালানি স্থাপনায় আঘাত করলে মধ্যপ্রাচ্যে মার্কিন মালিকানাধীন জ্বালানি অবকাঠামো ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আর এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/এখন টিভি।